হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক 75 ফেব্রুয়ারি 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 4 আছে কেশবপুর হাই স্কুল এইচএস এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1, 2, 3 এর সমাধানগুলো করেছি, তোমরা অবশ্যই দেখো। তাছাড়া এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এছাড়া এবিটিএ টেস্ট পেপার 2023-24 আর 24-25 এর সমাধানও আমার এই চ্যানেলে পাবে। তো আমার চ্যানেল সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য বা এরপরে যে ভিডিওগুলো বানাবো এই বইয়ের উপর, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার পাশে থাকা যে বেল আইকন বা বেল চিহ্নটি আছে সেটা অবশ্যই অন করে রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড করলে প্রথমে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় এবং সেখান থেকে তোমার ভিডিওগুলো দেখতে পারো। তো এখানে এক দিকে আছে x² - x সমান k × 2x - 1। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে k এর মান নির্ণয় করো। এখানে আছে x² - x সমান k × 2x - 1। তাহলে x² - x সমান 2kx - k আর 1 গুণ করতে হবে। তো অ্যাকচুয়ালি এই সমীকরণটিকে x² + bx + c সমান 0 এই আকারে লিখে নিতে হবে, ডান দিকে কেবল 0 রাখতে হবে। তাহলে x² - x আর kxকে বাদিকে আনলে -2kx - k বাদিকে আনলে +k, এটা সমান 0। বা x² প্লাস দিলাম, প্লাস এখানে x কমন নেব, x কমন নিলাম, তাহলে এখান থেকে -1 থাকবে আর এখানে -2k থাকবে। x কমন নিলাম, তাহলে এখানে থাকবে 2k, এখানে থাকবে -1 আর +k সমান 0। তাহলে x² + bx + c সমান 0 এই আকারে প্রকাশ করেছি। অতএব বীজদ্বয়ের গুণফল যেটা আমরা আলফা বিটা বলি, আলফা বিটা সমান c/a। তো এখানে c এর জায়গাতে k আছে আর a এর জায়গাতে 1 আছে, আর এই বীজদ্বয়ের গুণফল বলা আছে 2, তাহলে এখান থেকে বলা যাবে বা k সমান 2। এরপরে 4-এর 2। 4-এর 2তে আছে হরের করণী নিরসন করো। এখানে আছে 12/√15 - 5 সমান 12। এখন √15 - 5 এর √15 + 5 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে সমান এখানে পেলাম 12 × √15 + 5, আর এখানে a + b × a - b, অর্থাৎ আমরা জানি a² - b² সূত্র হলো a + b × a - b, এটা। তো এখানে সেইটা লিখতে পারি a² - b²। ওপরে হচ্ছে 12 × √15 + 5 আর নিচে 15² এটা হলো 15, 5² এটা হলো 5 × 5 = 25। তো সমান পেলাম 12 × √15 + 5 আর নিচে 15 থেকে 25 বিয়োগ করলে -10। তাহলে কি হলো? তাহলে আমি কাটাকুটি করলে 6, এখানে 5 সমান 6 × √15 + 5 / -5। তাহলে হর থেকে করণী নিরসন করা হলো। ওপর পাটটা লব বলা হয়, নিচের পাটটা হর বলা হয়। এখানে √15 - 5 ছিল, অর্থাৎ করণী ছিল। এখন যেটা পেয়েছি আমরা, এখানে নিচে কোনো রুট চিহ্ন নেই, অর্থাৎ নিচে কোনো করণী নেই। এরপরে 3 দাগে আছে কোনো ব্যবসায়ী ABC এর মূলধনের অনুপাত 1/x 1/y 1/z, বছরের শেষে z টাকা লাভ হলে a এর লাভের পরিমাণ নির্ণয় করো।
তাহলে এই অনুপাতটাকে প্রথমে সরল অনুপাত করে নিতে হবে। এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত তাহলে মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত হয় বা লাভের অনুপাত সমান 1/x is to 1/y is to 1/z। তাহলে xyz এর লসাগু xyz, তাহলে 1/x এর সাথে xyz গুণ করলাম, 1/y এর সাথে xyz গুণ করলাম, আর 1/z এর সাথে xyz গুণ করলাম। তো x x কাটছে, y y কাটছে, আর z z কাটছে। তাহলে এখানে পাবো yz is to xz is to xy। মোট লাভ z টাকা, তো এখানে বের করতে হবে কি যে এ এর লাভ কত, তাহলে yz টা এর, তাহলে মোট লাভ z টাকা, মোট লাভ z টাকা। তাহলে এ এর লাভ সমান এর লাভ সমান z ইন্টু উপরে হবে yz আর নিচে হবে yz প্লাস xz প্লাস xy টাকা। তারপরে 4-এর 4, এখানে আছে কোনো স্থানের লোক সংখ্যা 13,310 ছিল, কি হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে। তাহলে এখানে আমরা সমহার বৃদ্ধির যে সূত্র জানি, a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটা জানি। তাহলে কোনটার মান কত আছে সেটা লিখতে হবে। এখানে a সমান 17,280, p সমান এত জন, p সমান 1,3,3,1,0 জন, আর সমান বের করতে হবে, আর n সমান আছে 3, n সমান 3। তাহলে লিখতে হবে, আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, বা a এর মান বসিয়ে দিলাম 1,7,2,8,0 সমান p এর মান বসালাম 1,3,3,1,0 1 প্লাস r/100, এখানে 3, তো 1 প্লাস r/100 এখানে 3, এটা সমান এই 1,7,2,8,0 আর নিচে আছে 1,3,3,1,0। তাহলে এখানে 0 0 কেটে দিলাম, 1,7,8,2, একই উৎপাদকে ভাঙার চেষ্টা করি। 1,7,2,8, 2 দিয়ে 8 2 16, হাতে 1 আর 2 12, 6 2 12, 4, আবার 2 দিয়ে যদি, তাহলে হাফ হয়ে যাবে 4 3 2, আবার 2 দিয়ে 2 1 6, আবার 2 দিয়ে 108, 2 দিয়ে 54, 2 দিয়ে 27, তাহলে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তাহলে এখানে হলো 2 2 1 3, 2 2 1 3, 2 2 1 3, তাহলে 2 2 4, 3 4 12। তো 1 প্লাস r/100 কিউব সমান এটা 12 কিউব, আর নিচেটা হলো 11 কিউব। তাহলে উভয় দিক দিয়ে
উভয় দিকে ঘনমূল করলাম, বা অন্য ভাষায় বলতে গেলে উভয় পক্ষে কিউব কিউব তুলে দিলাম। তাহলে 1 প্লাস r/100 সমান 12/11, বা r/100 সমান 12/11, আর একটাকে ডান দিকে নিয়ে গেলে -1। এখানে 11 লসাগু, 11 দিয়ে 11কে ভাগ করলে 1 হয়, 1কে 12 দিয়ে গুণ, 12কে 1 দিয়ে গুণ, আর নিচে 1 আছে, 1 দিয়ে 11কে ভাগ করলে 1, এই 1কে 1 দিয়ে 11কে ভাগ করলে 11 হচ্ছে, এই 1-এর সাথে 11 গুণ, তাহলে এটা, বা r/100 ইজ ইকুয়াল টু 1/11। এখন বজ্রগুণ করে পাই 11r সমান 100, বা r সমান 100/11। এখন 11 দিয়ে 100কে ভাগ করি, তাহলে 9-11 99, তাহলে সমান 9/1/11%। 5 আছে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসের 690 টাকার সুদ কত হবে? বার্ষিক সুদ আসলের 1/6 অংশ, তাহলে এখান থেকে প্রথম সুদের হার বের করে নিতে হবে। তো এখানে আমরা জানি যে I সমান P/R/T/100, এটা সরল সুদ নির্ণয়ের সূত্র। তাহলে এখানে I সমান, P সমান, R সমান এবং T সমান বের করে নেব। তাহলে প্রশ্ন বলা আছে বার্ষিক সুদ, অর্থাৎ T 1 বছর, সুদের হারটা বের করব, প্রশ্ন চিহ্ন দিলাম। আসলটা যদি x ধরা হয়, আর I যেটা আছে, I সুদের পরিমাণ, এটা আসলের 1/16 অংশ, অর্থাৎ x/16 টাকা। তো এখানে এটা লিখলাম, তাহলে বা যেহেতু আমাদের r এর মান বের করতে হবে, বজ্রগুণ করি, P/R/T এর সাথে 1-এর গুণ, তাহলে P/R/T সমান 100I, বা R সমান 100I/PT সমান 100 দিলাম। আচ্ছা, I এর মান x/16, P এর মান x এবং T এর মান 1, তাহলে 100 ইন্টু x, আর নিচে হবে x ইন্টু 1 ইন্টু 16, x কেটে দিলাম, 4 4 25 সঙ্গে 100, আর 4 4 16, তাহলে সমান 25/4%। এটা সুদের হার পেলাম। এখন এই সুদের হার দিয়ে 8 মাসে 690 টাকা সুদ বের করতে হবে। তাহলে সুদের হার এটা, মানে 100 টাকায়, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ, তাহলে 1 বছর না লিখে 12 মাস লিখছি, 12 মাসের সুদ সমান 25/4 টাকা। 1 টাকায় 12 মাসের সুদ সমান 25/4, আর 100 নিচে আসবে, কারণ আসলের সাথে সুদের সরল সম্পর্ক। তারপরে এখানে আছে 690 টাকায় 12 মাসের সুদ সমান 25 ইন্টু 690/4 ইন্টু 100, আর আছে 690 টাকায় 1 মাসের সুদ সমান 25 ইন্টু 690/4 ইন্টু 100, 12 পরে 1 দিয়েছি, তাহলে 12 নিচে আসবে, আর 690 টাকায় এখানে 8 মাসের সুদ সমান 25 ইন্টু 6 ইন্টু 690, আর যে 8 দিলাম, 8 উপরে হবে, নিচে 4 ইন্টু 100 ইন্টু 12, তাহলে এই 8 এবং এটা কেটে 2 হলো, 6 এবং 12 কেটে 2, এই 2 কেটে দিলাম, তারপরে 25 আর 100 কেটে 4, তো 690-কে 4 দিয়ে ভাগ, তো তার আগে 2 দিয়ে কাটাকুটি করলে 4-এর হাফ 2, আর 690-এর হাফ
6-এর হাফ 3 আর 90-এর হাফ 45, তাহলে 345, তাহলে সমান 345/2 টাকা। তাহলে 2 দিয়ে 345কে ভাগ করতে হবে, 2 1 2, 7 2 14, তাহলে সমান 172 টাকা 50 পয়সা। এরপরে 6-এর দাগ, সঠিক আছে। এবিসিডি আয়তাকার চিত্রে অভ্যন্তরে পি এমন একটি বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেন্টিমিটার এবং ইউ সমান 5 সেন্টিমিটার। ওসি এর মান ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবিসিডি আয়তক্ষেত্র আঁকলাম, এ বি সি ডি, এর ভিতরে যে কোনো একটা বিন্দু ও নিলাম, ও এ ও সি ও বি আর ওডি যুক্ত করলাম। তো এখানে ওবি সমান 6 সেন্টিমিটার বলা আছে, এটা 6 সেন্টিমিটার, ওডি সমান 8 সেন্টিমিটার, ও এ সমান 5 সেন্টিমিটার, ওসির মান বের করতে হবে। তো আমরা জানি ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে বা এখানে ও এর মান 5 স্কোয়ার, ওসি এর মান বের করতে হবে, ওবি এর মান 6 স্কোয়ার আর ওডি এর মান 8 স্কোয়ার। তাহলে 25 প্লাস ওসি স্কোয়ার সমান 6 36 প্লাস 8 8 64। তাহলে পেলাম বা 25 প্লাস ওসি স্কোয়ার সমান 100। এখান থেকে পাই ওসি স্কোয়ার সমান 100 মাইনাস 25 সমান 75, বা ওসি সমান √75 সমান √5 × 5 × 3, 5 5 25, 3 25 75, সমান একটা 5 বাইরে এলো, 5√3। অতএব ওসি সমান 5√3 সেন্টিমিটার। এরপরে 4-এর 7, তাহলে 4-এর 7 আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্তটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? তাহলে দুটো বৃত্ত আগে এঁকে নিতে হবে। একটা বৃত্ত আঁকলাম আর এখানে আর একটা বৃত্ত আঁকলাম, এটা একটু ছোট মাপে রাখবো, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, আর এটা হলো সরল সাধারণ স্পর্শক। তো দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার 13 সেন্টিমিটার, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার, বৃত্তটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা এবি দিলাম, সরল সাধারণ স্পর্শক, কেন্দ্র পি কিউ। এখন এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান করে, আচ্ছা তার আগে এটা যুক্ত করে দিই। তাহলে এখানে এই ব্যাসার্ধের সমান করে একটা অংশ কেটে নিলাম, এই ব্যাসার্ধ, এই দৈর্ঘ্যটা এই বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এখানে আর নাম দিলাম, তো এরপরে এটা যুক্ত করলাম। তো এখানে যেটা পাবো, এই দৈর্ঘ্য সমান, আবার আচ্ছা এর উপরে দুটো সরলরেখায় লম্ব সমান আর সমান্তরাল, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে যখন, তাহলে এইখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ এটা অতিভুজ, পি কিউ এর 13 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে পি আর
পিআরটা আমি লম্ব ধরতে পারি, পিআর ওটা 8 থেকে 3 সেন্টিমিটার বাদ দিলাম সমান 5 সেন্টিমিটার। তারপরে এই যে কিউআর এর মান যদি আমরা পাই, কিউআর সমান এবি হবে, কারণ এটা একটা আয়তক্ষেত্র, তাহলে কিউআর এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে পাই পিকিউ এর মান 13 স্কয়ার সমান পিআর এর মান 5 প্লাস কিউ আর স্কয়ার, বা 13 1 6 9 সমান 5 5 25 প্লাস কিউ আর স্কয়ার, বা কিউ আর স্কয়ার সমান 1 6 9 মাইনাস 2 5 সমান 1 4 4 আর 12 স্কয়ার 1 4 4 সমান। তাহলে অতএব কিউআর সমান 12 আর কিউআর সমান আবার এবি সমান এবি। তাহলে অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান 12 সেমি। 8 দাগে আছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত? তাহলে আমরা জানি যে ঘড়ির ঘন্টার কাঁটা মোট 12 ঘন্টায় পুরো 1 পাক ঘোরে। তাহলে 1 ঘন্টায় ঘুরবে কত? 1 ঘন্টায় ঘুরবে পুরো 1 পাকের 12 ভাগের 1 ভাগ। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘুরে, যদি এটা আমি ঘড়ি ধরি আর এটা হলো ঘন্টার কাঁটা, এখন এখানে 12 লেখা আছে, এখানে 6, এখানে 3, এখানে 9, তাহলে এই ঘন্টার কাঁটা 12 ঘন্টায় পুরো 1 পাক ঘুরবে, আর 1 ঘন্টায় ঘুরবে এর মাঝখানে যে ভাগগুলো এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই কোণটা কত? এই কোণটা আমাকে বের করতে হবে। এই যে কোণটা, এই কোণটা কত সেটা বের করতে হবে। তাহলে যদি পুরো 1 পাক ঘুরে, তাহলে এই যে কেন্দ্রে কোণ উৎপন্ন করছে এটা 360 ডিগ্রি। তো পুরো 1 পাক ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে যদি 1 ঘর এগিয়ে যায়, পুরো 1 পাক না ঘুরে 1 ঘর এগিয়ে গেল, মানে 1 ঘন্টায় কত ঘুরবে সেটা বের করতে হবে। তো যদি 1 ঘর এগিয়ে যায় তাহলে কত কোণ ঘুরছে এটা আমাকে বের করতে হবে। তাহলে 12 ঘন্টায় ঘুরে 360 ডিগ্রি, আর 1 ঘন্টায় ঘুরে 360 আর এই 12 নিচে হবে ডিগ্রি। তাহলে যদি কাটাকুটি করি 3 বারং 36, 12 3 বারং 36, তাহলে সমান 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি এর বৃত্তীয় মান জানতে চেয়েছে। তাহলে 30 ডিগ্রি সমান এখানে 3 বারং 36 এবং ঠিক আছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি সমান একে বৃত্তীয় মান বের করতে গেলে পাইসি বাই 180 দিয়ে ভাগ করতে হবে। এটা কাটাকুটি করলে 6 হলো, তাহলে পাইসি বাই 6। তাহলে ঘন্টার কাটা 1 ঘন্টায় ঘুরে পাইসি বাই 6 বা পাই বাই 6 রেডিয়ান। তারপরে আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 এবং tan থিটা 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1, বা tan 4 থিটা সমান এই tan 6 থিটাকে সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাব,
তাহলে 1-এর নিচে হবে tan 6 থিটা। এখান থেকে বলা যায় tan 4 থিটা সমান 1/tan, যাকে আমরা জানি যে 1/tan মানে cot, তাহলে cot 6 থিটা। আর কটকে যদি ট্যান করতে হয় বা কটকে ট্যানে রূপান্তরিত করতে হয়, এই কোণটাকে পাল্টে 6 থিটার পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা লিখব। তাহলে এইটা এবং এটা পরপর সমান, তুলনা করলে পাই এখানেও ট্যান আছে এখানেও ট্যান আছে, তাহলে সামনেরটা আলাদা। তাহলে এখানে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা অন্য ভাষায় বলা যায় যে ট্যান যদি তুলে দিই 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা হবে। তাহলে অতএব 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা 4 থিটা আর 6 থিটাকে যদি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস 6 থিটা হবে। সমান চিহ্নের ডান দিকে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি লিখতে হবে, বা 10 থিটা বা 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর তাকে 10 দিয়ে ভাগ, তাহলে 9 10কে 90 বা 9 ডিগ্রি। তাহলে থিটা এর মান বেরোলো 9 ডিগ্রি। এরপরে 10-এর দাগে আছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে দুটি গোলক, এখানে ব্যাসার্ধের সম্বন্ধে কিছু বলা নেই, তাহলে একটা গোলকের ব্যাসার্ধ R1 এবং অপর গোলকের ব্যাসার্ধ R2 ধরবো। এখানে মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, এটা ব্যাসার্ধ ধরলাম R1 এবং R2 একক। প্রথম বলা আছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাহলে লিখব কি প্রশ্নানুসারে R1 বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R স্কোয়ার, 4 পাই R স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে R1, পরের ক্ষেত্রে R2, এটা সমান বলা আছে 1/4। তো এখান থেকে বলা যায়, আচ্ছা 4 পাই 4 কেটে দিলাম, তাহলে বলা যায় কি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, অর্থাৎ R1 বাই R2 তার হোল স্কোয়ার লিখতে পারি, সমান 1/4কে লেখা যায় 1/2 তার হোল স্কোয়ার। উভয় দিকে বর্গমূল করলে পাই R1 বাই R2 সমান এখানে 1/2 হবে, বা অন্য ভাষায় বলা যায় স্কোয়ার স্কোয়ার উভয় দিক দিয়ে তুলে দিলাম, তাহলে আমরা পাবো R1 বাই R2 সমান 1/2। এখন আমাকে আনতে হবে আয়তনের অনুপাত বা ঘনফলের অনুপাত। তা আয়তন আমরা জানি 4/3 পাই R3, এটা হলো আয়তনের সূত্র। তাহলে প্রথমে R3 নিয়ে আসি, R1 বাই R2 আছে তো, বা R1³ বাই R2³, অর্থাৎ বাঁ দিকটাকে ঘন করলাম, ডান দিকটাকেও ঘন করতে হবে, বা R1³ বাই R2³ সমান 1 এর 3খানা 1 পরপর গুণ করলে 1 হয়, আর 3খানা 2 পরপর গুণ করলে 2 2 4, 4-এর সাথে 2 গুণ 4 2 8, 8 হয়। তাহলে R1³ বাই R2³ এটা হলে এটা আবার লিখব R1³ বাই R2³ সমান 1/8 আছে, তো ওপর নিচে 4/3 পাই গুণ করলাম, তাহলে পেলাম কি 4/3 পাই R1³, এটা প্রথম গোলকের আয়তন, 4/3 পাই R2³ এটা দ্বিতীয় গোলকের আয়তন। তো এর সমান 1/8, তাহলে অতএব আয়তনের অনুপাত হবে, এটাই আয়তনের অনুপাত 1/8। আয়তনের অনুপাত সমান 1:8। তারপরে আছে 4/11। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ এফআই এক্সআই সমান 132 + 5k এবং সামেশন অফ এফআই সমান 20 হলে কে এর মান কত হবে? তাহলে গড় মানে আমরা জানি সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই,
একে এটা দিয়ে ভাগ করলে গড় পাবো। তো এই ভাগফলটা 8.1 বলা আছে, এখান থেকে এই কে এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব যে আমরা জানি যে গড় সমান সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, এটা সমান বলা আছে 8.1। তাহলে এই সামেশন অফ fi xi এর মান 132 প্লাস 5k, সামেশন অফ fi এর মান 20 সমান 8.1। একে লেখা যায় 81/10 লেখা যায়, দশমিকটা তুললাম, আর দশমিক তোলার জন্য দশমিকের পরে একটা সংখ্যা ছিল, তার জন্য আকিবিটে একটা শূন্য হলো। 20 কেটে 2 আর 10 কেটে 1। এখন সহজে বজ্রগুণ করা যাবে। 1 দিয়ে 132 প্লাস 5k কে গুণ করলে 132 প্লাস 5k হচ্ছে সমান 2 দিয়ে 81কে গুণ করতে হবে, 2 1কে 2, 8 2 16, তাহলে 162 হলো। বা 5k সমান ডান দিকে আছে 162, বাদিকের 132 ডান দিকে গেলে মাইনাস দিতে হবে 132, তারপরে বা 5k সমান 162 থেকে 132 বিয়োগ করতে হবে, এটা হলো 30। বা k সমান 30, তাকে 5 দিয়ে ভাগ, বা k সমান 5 ছক 30, তাহলে k সমান হলো 6। তো প্রশ্নে ছিল k এর মান কত, অতএব k এর মান সমান 6। এরপরে 4 এর 12, 2x প্লাস 1/x সমান 2, তাহলে x/2x প্লাস x প্লাস 1 এর মান কত হবে। তাহলে এইখান থেকে শুরু করব, 2x প্লাস 1/x সমান 2। তো যার মান বের করতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে, এবং এটা মাথায় রেখে অঙ্কটা স্টেপ ওয়াইজ এগোতে হবে। তাহলে আমাকে এই ফর্মটা এখানে আনার চেষ্টা করব, 2x² প্লাস x প্লাস 1। তো তার জন্য কি করব, এখানে 1 এবং এখানে x, 1 এবং x এর লসাগু x, 1 দিয়ে x কে ভাগ করলে x থাকছে, 2x কে x দিয়ে গুণ, তাহলে 2x² হলো, প্লাস x দিয়ে x কে ভাগ করলে 1 হয়, এই 1 কে সেই 1 দিয়ে গুণ, 1 1 1, এটা সমান 2। তারপরে 2 এর নিচে 1 ধরতে হবে, 1 এর সাথে 2x² প্লাস 1 গুণ, তাহলে 2x² প্লাস 1 সমান 2 এবং x গুণ করলে 2x, বা 2x² 2x কে বাদিকে আনলে মাইনাস 2x প্লাস 1, এটা সমান 0। তাহলে এখানে আচ্ছা এই লাইনটা করব না, বরং এই লাইনে রাখি, এই লাইনে রাখলে অনেক কাজ হবে। 2x² প্লাস 1 এর মান 2x, এটা জেনে রাখো। এবার এখানে এসো, x বসালাম, বাই এখানে একটু সাজিয়ে নিই, 2x প্লাস 1 পাশে, তারপরে প্লাস x দিলাম, তাহলে উপরে থাকছে x, নিচে 2x² প্লাস 1, 2x² প্লাস 1 এর মান 2x, তাহলে নিচে এখানে 2x বসাবো, আর এই xটা এখানে লিখে দেব, তাহলে হলো x বাই 2x, এবং একটা x হলো 3x, x কেটে দিলাম, তাহলে এখানে 1/3। আর এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে লাইক করবে ও ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।